আচ্ছা, এখন নিউক্লিয়ারে দেখেন স্যার, আপনাদের যা যা বাকি ছিল আজকে মোটামুটি ইনশাল্লাহ এগুলা সব কভার করব। as much as possible we will start with usages, এগুলা পড়তেছিলাম। if you can recall, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম হইতেছে ইউসেজ অফ রেডিও অ্যাক্টিভিটি। আচ্ছা, ইউসেজ অফ রেডিও অ্যাক্টিভিটি ফার্স্ট পড়ছিলাম হচ্ছে ট্রেসার। আমি আরেকবার বলতেছি, ট্রেসার কি জিনিস ছিল? দ্য মেডিসিন দ্যাট উই সেন্ড ইনটু আওয়ার বডি। এরপর আমরা বাইরে থেকে রিডিং নিই, রিডিং কত আসবে এটা আমরা আগে থেকে জানি। স্যার বুঝতেছেন স্যার? খেয়াল করে না বুঝতে আমার বললেন কিন্তু, হ্যাঁ। তার মানে কি, আপনি বাইরে থেকেই রিডিং নেবেন যে আদৌ রিডিং ঠিক আছে নাকি নাই। যদি রিডিং যা আসার কথা তার থেকে বেশি আসে তাইলেও প্রবলেম, আর রিডিং যা আসার কথা তার থেকে কম আসলেও প্রবলেম। সেই স্যার আমরা ইউজ করি আরেকটা কোন জায়গাতে, ঠিক আছে আবি তানজিমুল, এদিকে এদিকে দেখেন। ট্রেসার ইউজ করি একটা কোন জায়গাতে, আমরা অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল ট্রেসার ইউজ করি, যেটা ইন্ডাস্ট্রিজে পাইপের ভিতরে আমরা ট্রেসার দিয়ে দিই। ট্রেসার দিলে কি হয়, পাইপের বাইরে থেকে আমরা রিডিং নিই। যদি দেখি যে রিডিং অতিরিক্ত আসতেছে তার মানে পাইপ কি ভেঙে গেছে, আর যে পাইপে লিকেজ হয়ে গেছে। আর যদি দেখি রিডিং ঠিকঠাক আসছে তার মানে কি পাইপের সব জায়গায় পুরো ইনটেক্ট আছে। বুঝেন? এই গেল। কম আসবে, কম আসাও হইতে পারে যে তার মানে পাইপ ক্লগড হয়ে যাচ্ছে, অতিরিক্ত ওয়েস্ট দিয়ে পাইপ ক্লগড হয়ে যাচ্ছে, এটাও হইতে পারে, নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে সামথিং তুমি তো আগে থেকেই জানো। লেটস ধরো তুমি ইন্ডাস্ট্রিতে ট্রাই করতেছো কোন একটা ইন্ডাস্ট্রি, তুমি ট্রেসার ঢাললা, আর পাইপ দিয়ে ট্রেসার যাচ্ছে, তুমি বাইরে থেকে রিডিং পাইতেছো পাইছো, যখনই রিডিং এর চেঞ্জ আসবে তার মানে কি পাইপে কোনো প্রবলেম আছে। ইদার বেশি ফ্লো হইতেছে, কম ফ্লো হওয়া মানেও কিন্তু প্রবলেম। পাইপ থেকে রিডিং যদি না আসে তার মানে কি ওয়েস্টেজ অতিরিক্ত জমে গেছে, যার জন্য রিডিং বাইরে আসতে পারতেছে না। আচ্ছা, নেক্সট ইজ আমরা করছিলাম ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট আমরা কি করছিলাম, যদি রেডিও অ্যাক্টিভিটি দিয়ে একটা ক্যান্সার পেশেন্টের কি করবো, সব সেলস মারা যাবে, এটা কোনটা মারবো? ক্যান্সার না, সেলস কেন মারবো, তো অলরেডি ক্যান্সার সেলস, তাই না? তুমি ক্যান্সার সেলকে যদি মেরে ফেলতে পারো, আরে জীবন আমি পরে পরে শেষ করতে চাই। ক্যান্সার সেলকে যদি মেরে ফেলতে পারি তখন আমরা কি করতে পারি, উই ক্যান কজ সাম ট্রিটমেন্ট অন দ্য ক্যান্সারাস পারসন, দ্য পারসন হু হ্যাজ ক্যান্সার। ইউ ক্যান ইউজ দ্য রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড টার্গেট দ্য ক্যান্সার সেল। একটা একটা করে রেডিও ক্যান্সার সেল যদি মেরে ফেলতে পারি, ইন দ্যাট কেস কি হবে, ক্যান্সার ক্যান বি ট্রিটেড। দ্যাট ইজ দ্য সেকেন্ড ইউসেজ। থার্ড ইউসেজ আমরা বলছিলাম হচ্ছে স্টেরালাইজিং। স্টেরালাইজিং কি বলছিলাম, যে কোনো ইকুইপমেন্টকে, প্লিজ কেউ না বুঝলে এখানে কোশ্চেন করে, আমি শর্টকাট আরেকবার রিভিউ করতেছি, ইনশাআল্লাহ নতুন টপিকে চলে যাবে। এখন না বুঝলে এখানে থামেন। স্টেরালাইজিং ছিল কি, দিস ইজ দ্য ইকুইপমেন্ট। প্রথমে এটারে কি করব, প্যাকেজিং করে সিল করে ফেলবো। এরপরে কি করব, এটারে রেডিয়েশন দিব। রেডিয়েশন প্যাকেটের ভিতরে ঢুকবে না ঢুকবে না? ঢুকবে। ঢুকে গিয়েও কাকে মেরে ফেলবে? যত জার্মস আছে সব জার্ম ফ্রি করে ফেলবে। এটা বলি আমরা স্টেরালাইজেশন। স্টেরালাইজেশন আমরা ভ্যাকসিনস এর জন্য করি, মেডিকেল ইকুইপমেন্টস এর জন্য করি, অন্য অনেক কিছুর জন্য করি। আরেকটা কোথায় করি বলেন? ইফ ইউ ক্যান রিকল, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যেখানে স্টেরালাইজ করি। হ্যাঁ, খাবারে করি, রাইট, ভেরি নাইস। ক্যান ফুডের মধ্যে করি, অথবা এনি আদার ফুড। এগুলো পচে না কেন, বিকজ পচার জন্য যে ব্যাকটেরিয়া দরকার, ব্যাকটেরিয়াকে আমরা স্টেরিলাইজ করে ফেলি আগে। এবং তো বুঝি। সোয়া ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে হইতেছে এটার পরে আপনারা যাবেন হইতেছে দ্য ইউজ অফ রেডিও অ্যাক্টিভিটি ইন দ্য ইন্ডাস্ট্রিজ। ইন্ডাস্ট্রিজ একটা আমরা গত ক্লাসে পড়ছিলাম হইতেছে, আমরা কি করি, এয়ারপোর্টস এর মধ্যে লাগেজ কন্টেন্ট চেক করি। when you put the luggage on and you apply radioactivity in it, লাগেজের ভিতর যদি ফুড থাকে, ক্লোথস থাকে এন্ড মেটাল থাকে, কোনটার মধ্যে রেডিওঅ্যাক্টিভিটি আটকে যাবে? মেটালের মধ্যে। ফুডের মধ্যেও আটকাবে, কাপড়ের মধ্যেও আটকাবে, বাট মেটালের সবচেয়ে বেশি আটকাবে। এই সবগুলা কি করতে পারবা, তুমি আলাদা আলাদা শেপ দেখতে পারবা, যে শেপ দেখে তুমি প্রিটি মাচ বুঝতেই পারবা লাগেজে কি কি আছে। আর হ্যাঁ, মেটাল ডেন্স না, কত ডেন্স জিনিস না ফুডের থেকে। কাপড় কি মেটালের মতো? তুমি কি ইয়াতে যুদ্ধে যাও নাকি? মেটাল আর্মার পইরা ইনারা গেছে। আরে কাপড় বোকা, এই কাপড়ে কি তোমার রেডিয়েশন আটকাবে? কিছুই আটকাবে, মেটালিক হলে আটকাবে। আর আমি তোমারে বলি, তুমি নেক্সট টাইম কখনো দেশের বাইরে যাওয়ার সময় ইনশাল্লাহ তুমি কি করবা, তুমি চেক করার চেষ্টা করবে। আবার একেবারে ঘুরে গিয়ে বসে যায় আমাদের সাথে, দূর থেকে দেখবা, ওখানে গেলে কিন্তু সমস্যা, ঠিক আছে? এবার অনেক এয়ারপোর্টে কি থাকে, ওইটা ওপেন থাকে, ইউ ক্যান লিটারালি সি দ্য স্ক্রিন। আর আমি আমার ব্যাগের স্ক্রিন দেখছি সময়, আমি দেখছি ব্যাগে ওরা সবই বুঝতে পারে,
অলমোস্ট এভরিথিং, মানে এই গ্যামা রে দিয়ে যখন চেক করে, ইট ইজ সো ক্লিয়ার বিকজ অবভিয়াসলি ইট ইজ সিনক্রোনাইজড উইথ এআই। যতটা না ক্লিয়ার হয়, এআই কি করে এটাকে আরো ক্লিয়ার বানায় ফেলে। রাইট, না এআই ক্যান মেক মিস্টেকস আর মিস্টেকস। ওকে, না না, হবে না, হবে না, এত মিস্টেক হবে না। আমি তো বলি এআই ক্যান মেক মিস্টেকস, ইয়েস ইউ আর রাইট। মিস্টেক হলে প্রবলেম কি, চেক করবে, তাহলে তো কোনো প্রবলেম নেই, চেক করে তো। আমাকে এটা একবার চেক করছে, চেক করে আমারটা কি করছে, চেক করে দে ফাউন্ড আ শ্যাম্পু বটল। আম্মুর সাথে ট্র্যাভেল করতেছিলাম, আই থিঙ্ক আম্মু কিনছে বা আমি কিনছি, আম্মু কিনতে বলছে, ঠিক আছে। তো শ্যাম্পুর বটল আছে, তখন কি হচ্ছে তোমার, ওরা যখন এটা দেখছে, দেখে আমরা জিজ্ঞেস করছে ইউ হ্যাভ আ লিকুইড ইন দা ব্যাগ ক্যারি অন। তো অবভিয়াসলি পানির বটল ছিল, পানির বটল আমি আগেই ফেলে দিচ্ছি বিকজ দে ডোন্ট লেট ইউ ক্যারি ওয়াটার, রাইট। তো শ্যাম্পুর বটলটা আমার কি করা লাগছে, ওরা কিন্তু শ্যাম্পুর বটলটা ধরে নেই, ওরা আমাকে বলছে হোয়াট এভার ইট ইজ ইউ ফাইন্ড ইট অ্যান্ড ইউ থ্রো ইট অ্যাওয়ে। সো when I was about to throw it away, ওরা বলছে যে তুমি এটা খুলে ফেলো, খুলে তারপর লিকুইডটা ফেলে দাও। পুরো বটল ফেলতে দেয় না বিকজ পুরো বটল ফেলে দিলে কি হবে, somebody will pick it up and use it again, ঠিক আছে। এই জন্য ওরা কি বলছে, বলছে তুমি এটা খুলে ভিতরে ফেলে দিয়ে তারপর আসো। So I had to do this, কারণ আমি কিন্তু এটা বাই মিস্টেক করছি, আমি জানি যে লিকুইড আমাকে ক্যারি করতে দিবে না কখন, বিকজ লিকুইড ক্যারি করতে দিবে না। লিকুইড সাথে থাকলে প্লেনের মধ্যে একটা ভেজাল হইতে পারে, ইফ দেয়ার ইজ আ লিকেজ দেন দেয়ার মাইট বি আ প্রবলেম। এইসব আনতে পারবা তুমি, দুইটা ব্যাগ তো আমাদের, একটা ক্যারি অন থাকে না সাথে, ক্যারি অনে নিতে পারবা না, তুমি লাগেজে যা ইচ্ছা তা আনো, এনিথিং ইজ গুড লাগেজ, নো প্রবলেম। তুমি নাইফ আনো, ঠিক আছে, তুমি তখন তার লাগেজে যাওয়া পসিবল না, আগে তো তুমি লাগেজে দিবা না। হ্যাঁ, আগে তো তুমি লাগেজে দিবা। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ ফ্রিজ করে তুমি, ওরা বুঝবে। আমি তো এই তো বলতেছি ইট ইজ ভেরি ক্লিয়ার। নাবিল, আমি তোমায় কি বলতেছি যে ইট ইজ ভেরি ক্লিয়ার, তুমি একদিন পিকচার দেখলে তুমি বুঝতে পারবা যে হাউ ক্লিয়ার ইট ইজ। ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপ, বাট তুমি, ওরা বুঝতে পারে, একটা ওদের আইডিয়া হয়ে যায় না মানুষ কি ক্যারি করে, দেখার সাথে সাথে বলতে পারে যে এটা ক্যারি করতেছে, ঠিক আছে। আমি তোমাদের এটা বলছিলাম একবার, আমি একটা জিনিস নিয়ে যে ধরা খাইতে গিয়েছিলাম, আমার সাথে একটু গোল্ড ছিল, বলছিলাম তোমাদের ক্যারি ব্যাগে ছিল, ঠিক আছে। আর একবার আমার মানে আই গট অ্যাওয়ে উইথ ইট, এই ক্যামেরা দিয়ে চেক করার সময় দে চেক মাই ব্যাগ। এখন ওরা বলছে যে ব্যাগ চেক করার আগে জিজ্ঞেস করছে, মানে আমি তোমায় বলি প্রবলেম, আস্তে পিছে কথা বলি না, আমি বলি প্রবলেম কোন জায়গায় হয়েছিল। আই গট, ঠিক আছে, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য সিলেবাস, আই গট থ্রি কোড পিসেস, থ্রি পিসেস, স্মল পিসেস অফ। কিন্তু প্রবলেম কি, আমি তখন, রাইট রাইট রাইট, বার যেটা, হ্যাঁ ছোট বার তিনটা ছিল আমার কাছে। তখন আই থিঙ্ক আমি উমরা করে ফেরত আসতেছি সৌদি থেকে, ঠিক আছে, উমরায় ছিলাম। উমরা থেকে আসার সময়, তো আচ্ছা দিস ইজ হোয়াট আই হ্যাভ। আমি তো বলি ওই উমরার ওখানে মানে সৌদিতে দে ট্রিকড মি, আমারে বেসিক্যালি একটা মানে কি বোকা বানায় দিছে। ওখান থেকে কেমনে করছে, ওরা আমাকে গোল্ড ঠিকই দিছে, এখন ব্যাপারটা এমন, ধরো তোমাকে তিনটা দিল গোল্ড, তা তুমি রিসিপ্টে কয়টা লিখবে, তিনটা না। ওরা কি করছে, তিনটার টাকা নিছে, তিনটা আমাকে দিছে, রিসিপ্টে লিখছে দুইটা। তার মানে 3 নাম্বারটার কি ছিল না, আমার কোনো রিসিপ্ট নাই। তার মানে আমি 3 নাম্বারটা ট্যাক্স কি আমি দিছি, তার মানে আমি ট্যাক্সও দিই নাই। তার মানে দিস হ্যাজ বিকাম হোয়াট, ইনলিগাল, রাইট। আমি কিন্তু একবার এইটা নিয়ে মানে এখন আল্লাহ মানে বাঁচাইছে, ঠিক আছে, আমি এটা নিয়ে গেছি, আমি না পরের দিন খেয়াল করছি যে আরে আমার কাছে ওরা তিনটার বিল রাখছে, তিনটা নিছে, রিসিপ্টে লিখছে দুইটা। তার মানে হু ডিড দ্য থিং, দ্য গাই হু সোল্ড ইট, ও কি করছে একটা রিসিপ্ট ছাড়া সেল করে দিচ্ছে। তার মানে ওইটা ট্যাক্সটা কি হবে, গভর্নমেন্টের কাছে যাবে না, এখন ওই ট্যাক্সটা ও রেখে দিতে পারবে, রাইট। কিন্তু ওইটা কিন্তু এয়ারপোর্টে, তুমি চিন্তা করে দেখো আমার ব্যাগ আমার সাথে, এখন যদি আমি ব্যাগটা দেই এই ক্যামেরার ওখানে, ঠিক আছে, ইট ওয়াজ ইন মালয়েশিয়া, ঠিক আছে, মানে আমার ট্রানজিট ছিল, লেওভার ছিল মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে আমার ব্যাগ চেক করবে, এন্ড ইট ওয়াজ, আই গট সো স্ক্যার্ড। আমি লিটারালি, আমার সাথে আশিক স্যার ছিল, ঠিক আছে, আমরা দুজন একসাথে গেছিলাম ওমরাতে। তা আমি তখন বলতেছি যে আমি তো বুঝলাম না ওরা আমার সাথে এটা কি করলো, আমি কিন্তু কিছু করি, ঠিক আছে, কিন্তু ওরা 2 নাম্বার এটা করছে। তো আর আমি বলতেছি এখন কি হইতে যাইতেছে, আই হ্যাভ নো আইডিয়া, আমি জাস্ট আই কেপ্ট অন প্রেইং। পরে দেখা গেছে কি ওরা আমার ব্যাগ চেক না করে আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ডু ইউ হ্যাভ ইন দ্য ব্যাগ। তা আমি বলছি আই হ্যাভ গো, ইটস আ লিটল বিট অফ কোড। আচ্ছা ঠিক আছে, ইউ শো দ্য পেপার। এখন আমি তাই বলি, আমি পেপার দেখাইছি, পেপারে কয়টা লেখা ছিল, দুইটা না, আমার কাছে আছে কয়টা, তিনটা।
এখন চেক করলে কিন্তু ওরা দেখতে পায় তিনটা, ওরা চেক করে না, ওরা কি করছে এটা হাতে নিচ্ছে, নিয়ে রেস্ট অফ দ্য ব্যাগ দে সেন্ড ইট ইন দ্য ক্যামেরা। তার মানে ব্যাগের ভিতর তখন গোল্ড আছে না নাই? গোল্ড কার কাছে? আমার কাছে। এখন আমি পকেট থেকে বের হয়ে যখন দেখাইতে গেছি, তুমি চিন্তা করো আমি বাচ্চি কেমনে, ব্যাগের ভিতর থেকে গোল্ড ওই আমাকে সরাইতে বলছে, আমি সরাই আমার পকেটে রাখছি, রাখার পরে ব্যাগ চলে গেছে, ব্যাগের ভিতর কোনো গোল্ড নাই। এখন আমি রিসিপ্ট দেখাইতে বলছে, রিসিপ্টে লেখা দুইটা, পকেট থেকে বের হবে কয়টা? তিনটা। পকেট থেকে আমি রিসিপ্ট যখন ও নিচ্ছে, নিয়ে আমাকে বলছে গোল্ড আছে, বলছে হ্যাঁ আছে, বলছে রিসিপ্ট দাও, রিসিপ্ট দিছি, নিজে বলছে গোল্ডটা বের করো সব। আমি নিয়ে ওনাকে এরকম দিতে গেছি, আই থিঙ্ক সামবডি কল্ড হিম ফ্রম বিহাইন্ড এন্ড হি টার্নড অ্যারাউন্ড and I was saying, go. এখান থেকে আমাকে, মানে তুমি বুঝতেছো, দ্য লিস্ট পানিশমেন্ট আই কুড গেট ইজ দে উড কিপ ইট, গোল্ড ব্যাগটা রেখে দিত, রেখে দিয়ে আমার কি বলতো, ইউ ক্যানট টেক ইট বিকজ ইউ ডিড নট পে দ্য ট্যাক্স, দ্য লিস্ট। এন্ড এরপরে পানিশমেন্ট তো বাড়তেই থাকতো, ঠিক আছে? এমনও হইতে পারতো না যে শুধু এটা কেমনে করছি, এখন তোমার এই সেই গুণে। সো ইটস ভেরি ক্লিয়ার, যেটা বললাম, ইউ ক্যান লিটারালি সি একটা ডট থাকলে তুমি অলমোস্ট দেখতে পারবা, ও সবই বোঝা যায়, ওরা সব বুঝে। যাই হোক, এই হইতেছে আপনাদের লাগেজ কন্টেন্ট চেক করার জিনিস, যেটা আমরা ওয়েল্ডিং পার্টসও চেক করতে পারি, ফ্যাক্টরিজও চেক করতে পারি। আচ্ছা, এবার আসি আমরা রেডিয়েশনে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ইউসেজে, এন্ড দিস কাইন্ড অফ ইউসেজ ইজ কল্ড গলজিং, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন স্যার, গলজিং এ আমরা কি করি? গলজিং এ একবারে এখান থেকে ডায়াগ্রাম থেকে পড়াই, দেখেন বুঝেন কিনা, বুঝলে তো আমাদের ইনশাআল্লাহ টেক্সটটা চলে যাবে। দিস ইজ আ রোলার which supplies the raw material into the machine, right? এখন র মেটেরিয়াল মেশিনের মধ্যে পড়ছে, এখান থেকে ভেঙে 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 নিচে কি হবে, কোলটা নিচে পড়ে যাবে। তুমি বলো কোলের লেভেল আস্তে আস্তে বাড়বে না কমবে? বাড়বে। কি করবে? আরে কোল এখান থেকে ইউজ হইলে কোল নিচে নামবে না বোকা, তাহলে কোল কি হবে আস্তে আস্তে? আচ্ছা, উপর থেকে না, উপর থেকে বন্ধ করতেছি, ঠিক আছে? তাহলে এই নিচ থেকে কি হবে, কমে যাবে আস্তে আস্তে। আচ্ছা, তুমি মানে বলো, খেয়াল করে দেখো, এখানে একটা রেডিয়েটরি সোর্স আছে, সোর্স নাম্বার 1, দিস ইজ সোর্স নাম্বার 2, রিসিভার নাম্বার 1 মানে জিএম টিউব, এন্ড দিস ইজ রিসিভার নাম্বার 2। আচ্ছা, তিনারা খেয়াল করেন, আর বাকি দেখা শুনেন, সোর্স 1 থেকে যে রেডিয়েশনটা বের হবে, এই রেডিয়েশনটা কি ব্লকড হবে নাকি সোর্স 2 থেকে যেটা বের হবে ওইটা ব্লকড হবে? 2 এর থেকে, বিকজ এটার সামনে কি আছে, কোল আছে। এখন তুমি আমার বলতো, এখান থেকে যখন রেডিয়েশন যাবে, এই ডিটেক্টর কি করবে, এটাকে ঠিক মতো ডিটেক্ট করতে পারবে? জিএমটিপি কাউন্টার তুমি রিডিং পাবা না পাবে? আর এইটার রিডিং এর থেকে এইটার রিডিং কি আরো বেশি পাবা না কম পাবা? কম পাবা। আচ্ছা, এখন লেটস সে ধরো তুমি চেক করতেছো, এই কম্পিউটারে বসে বসে দেখতেছো, তুমি দেখলা যে এটা রিডিংটা অনেক হাই, তার মানে কোল কোথায় আছে, এটা সামনে আছে না নিচে আছে? আরো নিচে আছে। এই রিডিংটা অনেক হাই, তার মানে কোল কোথায় আছে? আরো নিচে আছে। এই রিডিংটা কম, তার মানে কোল কি আরো নিচে আছে না এই পর্যন্ত আছে? এই পর্যন্ত আছে। এখন তুমি এখানে দেখতেছো রিডিং কম্পিউটারের মধ্যে, আস্তে 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 কোল যত ইউজ হবে তত কোলটা কই যাবে, লেভেলটা নিচে নামবে। কোল যখন এখানে চলে আসবে, বলতে এই রিডিংটা এখনো কি কম থাকবে না এখন বেড়ে যাবে? বেড়ে যাবে না, বিকজ কোল কই চলে গেছে, নিচে চলে গেছে। এখন রিডিং যখন তুমি দেখবে এটাও বাইরে গেছে এটাও বাইরে গেছে, তুমি ইমিডিয়েটলি কি চিন্তা করো, তার মানে কোলের লেভেল কই চলে গেছে, অনেক নিচে চলে গেছে। তুমি তখনই কি করবা, তোমার ওয়ার্কারে বললা যে নতুন কোলের সাপ্লাই নাও। ওয়াটার গুলো কেন, কিছুক্ষণ আগে তো বল দেওয়া হয়েছে, সে বলে যে না, কোল একদম নিচে পর্যন্ত চলে গেছে। কেমনে বুঝছো? বিকজ এই রিডিং দুটোটা কি হয়েছে, হাই হয়ে গেছে। এখন ওয়ার্কার কোল সাপ্লাই দেওয়া শুরু করলো, বলেন কোল এখান থেকে এই পর্যন্ত আসছে, রিডিং এ কি হাই থাকবে না লো থাকবে? হাই থাকবে। কোল এখন এই পর্যন্ত আসছে, রিডিং কি হবে, লো হয়ে যাবে। এখন এখানে কি আছে, রিডিং হাই আছে। কোলটা যখন এই পর্যন্ত আসবে, তখন এই রিডিংটাও কি হবে, লো হয়ে যাবে। যখন এটাও লো হয়ে যাবে, তখন কি তুমি আরো সাপ্লাই দিবা না সাপ্লাই বন্ধ করবা? সাপ্লাই বন্ধ করে দিবা, শেষ হিসাব। তার মানে ইউ নেভার নিড টু গেট আ লুক ইনসাইড দ্য মেশিন। তুমি কি করবা, তুমি বাইরে থেকেই সব কন্ট্রোল করতে পারবা যে মেশিনের ভিতর আদৌ র মেটেরিয়ালের সাপ্লাই আছে নাকি নাই। এর জন্য তোমার মেশিনের ভিতরে ঢুকে দেখার কোনো দরকার নেই, বুঝতেছেন? এগুলো আমরা কোন জায়গাতে করি, যেসব হিসাব আমাদের খালি চোখে দেখে রাখা অনেক ডিফিকাল্ট। তুমি এত বড় ফার্নেসের মতো জিনিসের ভিতরে গিয়ে তুমি বারবার এটা দেখবা বা উপর থেকে তাকায় দেখবা, এটা তোমার জন্য রিস্কি, এটা করা সম্ভব না। তখন আমরা কি করি, রেডিয়েশন দিয়ে দেখি যে রেডিয়েশন পাস করে নাকি করে না। যদি রেডিয়েশন ঠিক মতো পাস করে, তার মানে কি ওখানে কোনো মেটাল নাই। আর যদি দেখি রেডিয়েশন পাস করতেছে না, আটকে যাচ্ছে, তার মানে কি র মেটেরিয়াল দিয়ে ভর্তি আছে। বুঝেন?
এটা যদি ঠিক থাকে আমি জাস্ট এখানে দুইটা লাইন একটু রিডিং করবে পর নেক্সট চলে যাব। দেখেন the coal in the tank which absorbs a lot of radiation, so according to the condition shown in the diagram above, the detector will show a very low reading. This means that the level of the coal is at the level of the lower detector or above that. When the coal being put into the tank raises the level up to the upper detector, the reading on the upper detector will also become low. This shows that the level has gone up to the upper level and supply to the tank has to be stopped. If the upper detector does not show a low reading, it would mean that the coal level is low and the supply can go on. বুঝতেছি? এবার হ্যাঁ আমি কাউন্ট বাড়তে থাকবে। হ্যাঁ হ্যাঁ, যখন উপরে উঠে যাবে তখন দেখবে কাউন্ট একদম কমে গেছে, তার মানে কি অনেক উপরে চলে আসছে, তখন তুমি সাপ্লাই বন্ধ করে দিবা, যে এখন আর দেওয়ার দরকার নেই, অনেকক্ষণ ওয়েট করবো আবার। বুঝতেছি? বিকজ কোল যদি এখানে নেমে যায় তাহলে এখান থেকে যে রেডিয়েশন আসতেছে এটা তো রিসিভারে এবার পাস করবে। তো কোল কি এখানে আসছে নাকি নিচে? কোল ধরো নিচে, তাহলে এখান থেকে রেডিয়েশন কি আটকাবে না পুরোটা পাস করবে? পুরোটা পাস করবে, তাহলে রিডিং হাই থাকবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে তার মানে কোল কই, অনেক নিচে। তুমি যখন কোল সাপ্লাই দিয়ে কোল এই পর্যন্ত উঠে আসবে তখন রেডিয়েশন কি পাস করবে না ব্লক হবে? ম্যাক্সিমাম ব্লক হয়ে যাবে, তখন এই দুইটা রিডিং কি হবে, অনেকখানি কমে যাবে, তুমি বুঝবা যে তার মানে সাপ্লাই একদম উপর পর্যন্ত দেওয়া হয়ে গেছে, এখন আমরা সাপ্লাই বন্ধ করে দিতে পারি। বুঝেন? চলো, আচ্ছা, এই সেম জিনিস একটা সিমিলার কনসেপ্ট আমরা এখানে ইউজ করি। আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। দেখেন আমরা যখন আমরা যত প্রিন্টার্স ইউজ করি, রাইট? প্রিন্টার্স এর মধ্যে দেয়ার আর টু কাইন্ডস অফ প্রিন্টার্স দ্যাট উই মোস্টলি ইউজ। যেমন আমি ইউজ করি কি, আমি পার্সোনালি ইউজ করি লেজার প্রিন্টার এন্ড ইঙ্কজেট। ইঙ্কজেট প্রিন্টার কেন ইউজ করি, আমরা লেজারেই হয়ে যায়। তোমাদের নোট যেগুলো, এগুলো তো আসলে বই না, দিস ইজ নোট। দেয়ার ওয়াজ আ টাইম যখন স্টুডেন্টস এগুলো হাতে লিখত। আমি যখন আগে পড়াইতাম তখন স্টুডেন্টরা কি করতো, এগুলো হাতে লিখত। তারপর আস্তে আস্তে ওয়ার্কশিট হয়েছে, ওয়ার্কশিট হওয়ার পর এগুলো একসাথে হয়েছে, একসাথে হওয়ার পর কম্পাইল হয়েছে। তোমার ভাইরা যখন পড়ে তখনও কিন্তু এগুলা পিসেস অফ নোট ছিল, এত ইমপ্রুভ ছিল না, ঠিক আছে? তারপরে ইমপ্রুভমেন্ট করা হয়েছে, একটা পয়েন্টে স্টুডেন্টরা খালি নোট হারায় যায়। তখন আমি চিন্তা করছি কি এগুলো একসাথে একসাথে করার পরে চিন্তা করলাম যে তাহলে আমরা একটা বইয়ের মতো পারলি, সো দ্যাট দে ডোন্ট লুজ দ্য, ঠিক আছে? স্টুডেন্টসরা খালি নোট হারায়, কয়েকদিন অপারেশন সাবজেক্টের এই হারাই ফেলছি, নিউক্লিয়ার হারাই ফেলছি, প্রেশার ডেন্সিটি হারাই ফেলছি, খালি ভেজাল। তারপর আস্তে আস্তে টার্নি নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ নট আ বুক। ইট কুড বি বাট ইট ইজ নট আ বুক। কেন বই না? বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট আ বুক, ঠিক আছে? এটা শুধু আমার স্টুডেন্টদের আমি দেই। সো আমার কি করা লাগে, এগুলো সব আমার অফিস রুমে প্রিন্ট করা লাগে, আমি এটা বাইরে প্রিন্ট করি না। সব ওই কর্নারের যে অফিস রুমটা, ওইটা ইজ মোর লাইক আ প্রিন্টিং মেশিন রুম, ঠিক আছে? লেস অফ অ্যান অফিস রুম। ওখানে এগুলো সব আমরা প্রিন্ট করি। এখন ইনজেট প্রিন্টার লাগে কালার প্রিন্ট করার জন্য। আমার নোট যেহেতু কালার, তাই আমি ইনজেট প্রিন্টার ইউজ করি। আর তোমাদের যত ওয়ার্কশিট আছে ওই ওয়ার্কশিট গুলো ইউজ করি হতেছে লেজার প্রিন্টারে, কারণ লেজার প্রিন্টার অনেক ফাস্ট। 1 মিনিটে 20-25টা প্রিন্ট হয়। আর ইনজেট প্রিন্টারে 1 মিনিটে বলো তোমার 4টা পেজ প্রিন্ট হয়। তো ঘন্টা আর ঘন্টা এগুলো প্রিন্ট কর, বুঝছেন? নাও আন্ডারস্ট্যান্ড, এই ইনজেট প্রিন্টারের অনেক প্রবলেম আছে, লেজার প্রিন্টারেরও প্রবলেম আছে। প্রিন্টার গুলা maybe it was made by Canon or it was made by Epson or Brothers. These are the three good companies, by Epson and Canon. ওরা কি করে, প্রিন্টারটা এমন ভাবে বানায় যে প্রিন্টার এক্সাক্ট একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ থিকনেসের পেপারই নিবে। পেপারের থিকনেস যদি এর থেকে একটুও বেশি হয়, যেটা তুমি হাতে ধরে বুঝতে পারবা না, বা হয়তো তোমার কাছে মনে হবে যে পেপারটা একটু বেটার কোয়ালিটি, একটু যদি থিকনেস বেশি হয় প্রিন্টার আটকে যায়। আর সেকেন্ড প্রবলেম ইজ, তুমি বলতে পারো তাহলে আমি পেপার যদি পাতলা বানাই দিই তাহলে আমার জন্য আরো ভালো, দাম কম হবে, ঠিক আছে? পেপার পাতলা বানাই দিলে আবার কি প্রবলেম হয়, প্রিন্টার ডিটেক্টই করতে পারে না যে দেয়ার ইজ আ পেপার। তুমি পাতলা পেপার দিবা, প্রিন্টার কি করবে, একসাথে দুইটা পেপার নিয়েও একটা পেপারের মতো ইউজ করা শুরু করবে। তখন কি হবে, উল্টা তোমার পেপার আরো ওয়েস্ট হওয়া শুরু হবে। বুঝতেছেন? ও দুই পেপার করে টান দিবে, প্রিন্টার তো টান দিয়ে পেপারটা নেয় না ভিতরে, তো নিবে সময় দুইটা পেপার একসাথে নিবে। সো দিস পেপারস নিড টু মেইনটেইন আ স্পেসিফিক absolute correct amount of thickness. If you can't maintain it, then মেলা প্রিন্টার ইউজ করতে হবে না। এটা আমি কেমনে বলতে পারলাম, বিকজ আমি একবার ইউজ করতে গেছিলাম। আমি তোমাদের এখন যেটা দেওয়া, this is called a 80 GSM paper, মানে there's a grams per square meter এর একটা হিসাব আছে, grams per square meter। এটা আমরা ফিজিক্সে পড়ি না, বাট পেপারের একটা আলাদা ইউনিট ওরা ইউজ করে, it's called 80 GSM. Now there is another paper quality which is called a 65 GSM. 65 GSM কোনটা আমি তোমাকে বলি, তোমরা দোকান থেকে যদি ফটোকপি করো তাহলে যে পেপারটা দেয় দ্যাট ইজ 65 GSM। এর থেকে ভালো পেপার হইতেছে তোমরা ফটোর জন্য ইউজ করো, বা ক্যালেন্ডার্স এর জন্য ইউজ করি, অথবা ডায়েরিজ এর জন্য ইউজ করি,
আর তার থেকে আরো ভালোগুলা হইতেছে where you can print the pictures, পিকচার যেগুলো প্রিন্ট হয়, হ্যাঁ। নাও এটা এত অ্যাকুরেট বানায় কেমনে? বসুন্ধরা হোক বা সোনালী পেপারস হোক অথবা পার্টেক্স হোক, যত কোম্পানিজ বাংলাদেশে বানায়, এরা এত ভালো পেপারস বানায় বা কিভাবে? দে ডু ইট উইথ দ্য হেল্প অফ রেডিয়েশন। খেয়াল করে দেখেন, এই যে পেপার বানাচ্ছে, তোমরা দেখছো পেপারটা ডান সাইড থেকে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? বাম সাইডে যাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, দিস পেপারস আর নেভার দিস সাইজড। পেপারস আর লং, একেবারে কার্পেটের মতো লম্বা একটা পেপার বের হয়, এটা কেটে 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 কি করে সাইজ করে তারপর তোমাদের কাছে দেয়। মেশিন আছে which is why the cutting is so absolute correct precise, right? এখন পেপার এখান থেকে যাচ্ছে। এখন আমি খেয়াল করি, রেডিয়েশন একটা সোর্স আছে, একটা জিএন টিউব আছে। সোর্স থেকে রেডিয়েশন বের হবে, ডিটেক্ট কে করবে? জিএন টিউব করবে। পেপার যদি হালকা একটু থিকনেস বেড়ে যায়, বাই এনি চান্স পেপার মোটা হয়ে গেছে, বলেন তো তাহলে জিএম টিউব কি এখন রেডিয়েশনটা আরো বেশি পাবে না আরো কম পাবে? আরো কম পাবে। কম পাওয়ার সাথে সাথে তুমি কি চিন্তা করবা? আরে পেপার তো বেশি থিক হয়ে গেছে, তার মানে কি হবে? এখন তোমার লস হবে। থিক পেপার মানে কিন্তু তোমার লস, ঠিক আছে? যত টানা ইউজারের লস, তার থেকে ইউজার তো লস আছে, সবচেয়ে বড় লস হবে তোমার। তার মানে পেপারের মেটেরিয়াল কি হচ্ছে? বেশি খরচ হচ্ছে। আর যদি তুমি দেখো রিডিং যা আসার কথা, রিডিং তার থেকে আরো বেশি আসতেছে, তার মানে পেপার কি হয়েছে? তিন হয়ে গেছে বা পাতলা হয়ে গেছে। তখন আবার কি প্রবলেম হবে? তুমি ইউজারের কাছে বেচবা, ও একবার কিনবে, নেক্সট টাইম তোমার কোম্পানিকে রিজেক্ট করে দিবে যে এদের পেপারটা হচ্ছে না। এরা 80 জিএসএম বই না করে 60 জিএসএম এর পেপার কোয়ালিটি দিয়ে দিচ্ছে, বুঝছেন? এখন আমি যখন কিনছিলাম 60 জিএসএম 65 জিএসএম, আমাকে কিন্তু ওরা বলে দিচ্ছে যে 65 জিএসএম, আমি ভাবছি ইউজ করা যাবে, তখন বুঝতাম না। অনেক আগে, অনেক বছর আগে ভাবছি। নিয়ে দেখি আমি প্রিন্ট করতে দেখি স্টুডেন্টদের নোট ভর্তি প্রবলেম হয়ে বসে। প্রবলেম মানে কি? নোটে প্রবলেম না, মানে এক পেজ নেক্সট পেজ ব্ল্যাঙ্ক। তারপরে স্টুডেন্টসরা আমার এসে প্রথমে বলছে, স্যার সামথিং ইজ রং উইথ দ্য নোটস। আমি বলি কিভাবে, হোয়াট ইজ রং? আমি স্যার নোট তো আরো ইমপ্রুভ করলাম এই বছর। স্টুডেন্টরা বলে প্রবলেম না স্যার, নোটের প্রবলেম না, তো স্যার সব পেজের পর পর আমাদের বেশি। দেন আই রিয়েলাইজ ইটস বিকজ অফ দ্যাট 65 জিএসএম দ্যাট আই চোজ। পরে স্টুডেন্টস আমার এসে বলছে, স্যার আপনার নোট পড়তে আমার প্রবলেম হইতেছে। আমি বলি, কি প্রবলেম করলাম বাপ, সবই তো ঠিক আছে। পরে বলে না না স্যার, প্রবলেম হইতেছে বিকজ ইটস ভেরি উইয়ার্ড, ইরেগুলার। একটা নোট এই পেজে পড়ি, নেক্সট পেজ খালি, এরপরে পেজ আছে, তারপরে পেজ আছে, এরপর আবার আরো 2 পেজ খালি। এরকম ভর্তি আমাদের এত এত পেপার হচ্ছে এক একটা নোটে। পরে আমরা নোট আবার সব রিডু করা লাগছে, পেপার সব বাদ দেওয়া লাগছে, বাদ দিয়ে নতুন করে আবার তুলে তারপর দিতে দেওয়া লাগছে। কিন্তু নোটের কোনো প্রবলেম ছিল না, খালি কিছু মানে তোমার নোট করতে ভালো লাগবে, কিন্তু প্রতি এক পেজ পর পর যদি তুমি ব্ল্যাক পেজ পাও 2-3টা করে, তো বাজে লাগবে না তোমার পড়তে? তখন দেখা গেছে কি আমাদের একটা বড় প্রবলেম হয়ে গেছিল। সো উই হ্যাভ টু ক্যান্সেল দিস থাউজেন্ডস অফ পেজেস, থাউজেন্ডস, কয়েক হাজার, ধরো 20-30-40 হাজার পেজ সব নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এক একটা স্টুডেন্টের ধরো তোমার কয়েকশো করে পেজ প্রিন্ট করা হয়েছে। ঝালমুড়িওয়ালার কাছে আমি পাইছি, ওর না এমনিতে। আমি একদিন দেখছি আমার আমার বোনের বাসায়, ঠিক আছে, কি জানি ফ্রুটস কিনে আনছে, আমার বোন আমার ফটো তুলে পাঠাইছে আমার নোটের ইয়া প্যাকেট, ঠিক আছে, আমার বড় বোনের বাসায়। আমার বলে এটা তোর লিখা না? কি ফলের প্যাকেটের মধ্যে নাভেদ খান লেখা, ঠিক আছে? একবার না, দুইবার পাইছি, 2-3বার পাইছি। ঝালমুড়িতে না, দুইবারই ফ্রুটসে পাইছি, আর একবার মনে হয় আমি নিজে পাইছি, একবার আমার বোন পাইছি, ঠিক আছে? তো এই হইতেছে পেপারের কোয়ালিটি, এই কারণে মেনটেন করা সো ইম্পর্টেন্ট। ইফ ইউ ক্যান্ট মেনটেন, একটু যদি এদিক ওদিক হয় তাইলেই ভেজাল, ঠিক আছে? আর আমরা এই যে পেপারের কোয়ালিটি কি করে, কি দিয়ে মেনটেন করি? বাংলাদেশে বসুন্ধরা আছে, দে মেক এক্সিলেন্ট পেপারস। বসুন্ধরা হোক বা সোনালী পেপারস হোক বা পার্টেক্স, এটা আমার সবচেয়ে ভালো লাগে, বাট এখন আর পাওয়া যায় না। পার্টেক্স ফর সাম রিজন বাদ হয়ে গেছে। না না, ভালো করে না, ওই যে পলিটিক্স এর কারণে বাদ হয়ে গেছে। এরা কি করে, যারা পাওয়ারফুল তারা তোমার পেপার ভালো হইলেও মার্কেট আসতে দিবে না। বসুন্ধরা ইজ সো পাওয়ারফুল, ধরো তোমার কোয়ালিটি অনেক ভালো, বসুন্ধরা নোজ দ্যাট দে আর গোইং টু ওভারটেক আস বা টেক ইট ওভার, তো ওরা কি করবে? ওরা তোমার সাপ্লাই বন্ধ করে দিবে। হ্যাঁ হ্যাঁ, মানে আজাইরা প্রবলেম করবে একটা, ধরো মানে এমনিতে করবে না, ধরো বসুন্ধরা পেপার কোয়ালিটি অনেক ভালো, আমার পেপার কোয়ালিটি আছে মোটামুটি, আমাকে কিচ্ছু বলবে না। কিন্তু লেটস সে ধরো she comes on in the market with another paper that is extremely good, বসুন্ধরা কি করবে জানো? ও মার্কেটে যা দিবে না ও সব কিনে ফেলবে। কিনে, তুমি ডু ইউ রিয়েলাইজ হোয়াট দে আর ডুইং? ওরা সব কিনে ফেলবে, কাস্টমারের হাতে যেতে দিবে না, নিয়ে বাইরে নিয়ে মার্কেটে পুরাই ফেলবে, ঠিক আছে? হাউ মেনি ডেজ উড ইউ ডু দ্যাট? তোমার কোনো প্রোডাক্টই মার্কেট আসতে দিবে না। বসুন্ধরার লস হবে, ধরো তোমার 50 কোটি টাকা লস হবে, তো কি সমস্যা? তো তোমার কোম্পানি তো বাদ হয়ে যাবে মার্কেট থেকে।
Yes, sir. So they will reduce the competition by giving away 50-50%. সেল হইতেছে, বাট এটা করে করে কি করবে, সবগুলা কিনে কিনে নিয়ে এরপর ধরো তোমার ওদেরটা মার্কেটে দিবে। এটা তুমি ওইভাবে করে দিতে পারবে না যদি পপুলারিটি ওই পরিমাণ না আসে। লিমিট টু হাউ মাচ ইউ ক্যান প্রডিউস। পপুলারিটি আসতে হবে, ওই জন্য তুমি অত কিনবে না। মার্কেটে না আসলে যদি মেইন ম্যাস পিপল না জানে, তুমি এটা ঠিক করতে পারবে না। কখনোই তুমি মার্কেট আসতে পারবে না। ওরা করে এগুলো। পার্টেক্স ইউজ টু বি দ্য বেস্ট কোয়ালিটি পেপার এভার বাংলাদেশে বানানো, কিন্তু তারপরে পার্টেক্স আসে যেটা করছে না। আচ্ছা, এই হইতেছে আমাদের পেপারের কাহিনী। তার মানে কি, as the paper passes through the roller, radioactive acid of GN tube will take the reading. If the paper is thicker, then it should have been, then the low, we will get a lower reading. And if the paper is too thin, then we will get a very high reading. পেপার যদি বেশি মোটা হয়, ইন দ্যাট কেস আমাদের কি করতে হবে, রোলারের মধ্যে প্রেসার দিয়ে পেপার আবার আগের মতো পাতলা বানায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন প্রবলেম হয়েছে কি, এক্স্যাক্টলি এটা আসবে না, বাট এই কনসেপ্ট তোমাকে দিবে। ধরো হঠাৎ করে একটা বললো যে একটা ওয়ালের বা একটা পেন্টিং এর থিকনেস আমরা মাপতে চাই রেডিয়েশন, তখন তোমারে বললো যে এই পাশ থেকে রেডিয়েশন দিয়েছে, ওই পাশে ডিটেক্ট করছে, রিডিংটা অতিরিক্ত কম চলে আসছে, তার মানে থিকনেসটা কি অনেক বেশি হয়ে গেছে। এগুলো এই কনসেপ্ট অন্য জায়গায় অ্যাপ্লাই করে তোমাকে দিবে, এক্স্যাক্টলি এটা দিবে না। হুইচ ইজ ওয়াই উই নিড টু নো দিস। এক্স্যাক্টলি এটা আসবে না হয়তো। আচ্ছা, এবার হইতেছে ফাইনালি রেডিয়েশনের আরেকটা ইউসেজ, ওয়ান লাস্ট ইউসেজ ইজ, না রেডিও কার্বন ডেটিং এর আগে একটা আছে। আচ্ছা, লেটসে ধরেন পারিসা, হ্যাঁ, অ্যান্ড হু এলস, ধরলাম পারিসা ইজ হিয়ার অ্যান্ড ধরলাম সোহা ইজ হিয়ার, ঠিক আছে, অ্যান্ড দে হ্যাভ গন টু মালদ্বীপস, ঠিক আছে। অ্যান্ড ধরেন এরা ঘুরতেছে, এদের আসলে একটা কাজ আছে, প্রজেক্ট আছে, প্রজেক্টের কাজটা কি রেডিয়েশন কোথায় ইউজ করি আমরা। লেটস সে ধরেন, আচ্ছা দিস ইজ সোহা, দিস ইজ পারিসা। এখন খেয়াল করে দেখেন, দিস ইজ অ্যান এমিটার অফ রেডিয়েশন, রাইট? Understand, the emitter is controlled by Soha and the receiver is controlled by Parisa. তার মানে এই পাশেরটা রিসিভার আর এই পাশেরটা কি, এমিটার। এমিটার দিয়ে রেডিয়েশন রিলিজ করছে হচ্ছে সোহা, এন্ড সোহা পারিসার রিডিং কত আসছে, পারিসা বললো রিডিং পাইসি হইতেছে 300। বলেন তাহলে সোহা যখন এমিটার দিয়ে রেডিয়েশন রিলিজ করা হয়েছে, পারিসার রিডিং কত পাইছে, 300 পাইছে। ওয়্যার আর দে, মালদ্বীপসের মধ্যে, রাইট। এখন রিডিং পাইছে 300 অ্যান্ড দে আর ডান উইথ দ্য প্রজেক্ট। ও চলে আসলো, আইসা বললো যে 300 রিডিং পাইছি। ওদের নেক্সট প্রজেক্ট, ওরা খুবই ভালো কাজ করছে, ঠিক আছে, এভরিবডি ইজ হ্যাপি উইথ দেম, ঠিক আছে। ওরা নতুন প্রজেক্ট হাতে পাইছে, নতুন প্রজেক্ট হাতে পাইছে কোথায়, এবারের প্রজেক্ট হইতেছে, দিস ইজ এগেইন সোহা ইন দ্য সেম বোট, মালদ্বীপ থেকে ওই বোট চালায় বাংলাদেশ চলে আসছে, ঠিক আছে। অ্যান্ড পারিসা এগেইন ইন দ্য সেম বোট, বাট ওদের নেক্সট প্রজেক্ট হইতেছে ঢাকার তুরাগ নদীতে, বুঝছেন। আগের বার রিডিং কত পাইছিল, 300। এই যে তুরাগ নদীতে আসছে, রেডিয়েশন আবারও সোহা রিলিজ করছে, পারিসা সেম রেডিয়েশনের রিডিং পাইছে। সোহা ওয়াজ এক্সপেক্টিং যে এই রেডিয়েশন রিডিং জানি কত দেয়, 300 দেয়। তুরাগ নদীতে আসার পরেও রিডিং পাইছে 30। কেন পাইছে? Exactly, because the water got polluted. It's got so many microplastics in it that radiation এর রিডিং কি হয়, ঠিক মতো রিসিভ করতে পারে না। এভাবে করে আমরা ওয়াটার কোয়ালিটি চেক করতে পারি। পরে এই কিছু আসে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সপেক্টেড রিডিং ডিপেন্ড করে, সোর্সের উপর ডিপেন্ড করে, এক এক সোর্সের এক এক রকম থাকে। কিন্তু কি হয়, ওয়াটার কোয়ালিটি মানুষ এভাবে করে চেক করে রেডিয়েশন দিয়ে বোটের মধ্যে, তারপর তোমার দেখে রেডিয়েশনের পাস কতটুকু করতেছে। যদি দেখে বেশি পাস করে, তার মানে কি পানি কোয়ালিটি অনেক ভালো। আর যদি তোমার অতিরিক্ত আটকে যায়, রিডিং একদম পাসই করতেছে না, তার মানে কি ওয়াটার কোয়ালিটি ইজ এক্সট্রিমলি ব্যাড এন্ড হাই চান্সেস ইদার কেমিক্যালস আছে, ওয়েস্ট প্রোডাক্টস আছে, এন্ড আমাদের দেশে যেটা হয়, বা এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেটা, মাইক্রোপ্লাস্টিক্স অনেক থাকে। মাইক্রোপ্লাস্টিক্স প্রচুর বাইরে গেছে গিয়ে, মাইক্রোপ্লাস্টিক্স কই থেকে আসে, তুমি এনিথিং ইউ ইউজ, ঠিক আছে, রিলিজেস মাইক্রোপ্লাস্টিক। ইফ ইট ইজ মেড অফ প্লাস্টিক, দেন ইট উইল রিলিজ প্লাস্টিক, সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ স্যার, সব জায়গায় করতে পারবা তুমি যেখানে চাও।
কিন্তু ওয়াটার কোয়ালিটি মেনটেন করা অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। ইউ হ্যাভ নো আইডিয়া। মানুষ কিন্তু অনেক ট্রাই করে ওয়াটার কোয়ালিটি মেনটেন করতে, মানুষ বহু ট্রাই করে, কিন্তু তাও মেনটেন করা যায় না। মানে তোমার কতটা মেনটেন করে, আমি তো বলি ওয়াটার কোয়ালিটি কত হয় নষ্ট হয়। আমি সেই দেখে অবাক হয়ে গেছি, একটা বাঙালি আছে একজন, ঠিক আছে, যে তোমার, তোমরা দেখো, মানে ইটস প্রিটি ফান। আমি পাইলে লিংক পাইলে আমি নেক্সট টাইম কিন্তু গ্রুপে শেয়ার করবো না। তোমরা দেখো, দিস গাই ইজ আ আই থিঙ্ক, আমি এক্স্যাক্টলি জানি না, কোনো একটা শিপের সেইলার বা নেভির কোন একটা কিছু হবে, হ্যাঁ। সো হি মেক্স ভিডিওস when Bangladeshi ships travel from Bangladesh to, let's say, তোমার রাশিয়া গেল বা তোমার আমেরিকা গেল বা যেখানেই যায়, ও কি করে মাঝখানে ভিডিওস বানায়। আমি ওর ভিডিও সেদিন দেখতেছিলাম, তো ইট ইজ ইনসেইন হোয়াট পিপল ডু ফর দ্য অ্যাকোয়াটিক লাইফ। তোমার প্রত্যেকটা জাহাজের নিচে কিন্তু পানি ঢুকে, কখন জাহাজ তাহলে কি হয়, একটু নিচে দেয়, আবার পানি ওরা বের করতে পারে মেশিন দিয়ে, বের করে ফেলে জাহাজ খুঁজে ব্যাপার উপরে উঠবে। এখন প্রবলেম কি হয়, ধরো তুমি আটলান্টিক থেকে নর্থ সিতে যাচ্ছ, আটলান্টিকের যে ওয়াটারের টেম্পারেচার এন্ড ওয়াটার কোয়ালিটি, এটা নর্থ সির সাথে মিলে না। এখন তুমি কি করছো, পুরা জাহাজ ভর্তি কি নিয়ে গেছো, আটলান্টিক থেকে পানি নিছো না। তুমি যদি এটা নর্থে গিয়ে বাইরে নিচান্স রিলিজ করে দাও, নর্থের মাছ টাছ কি হবে, ওদের মাথা খারাপ হয়ে যাবে যে হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, হোয়াট ইজ দিস কোয়ালিটি অফ ওয়াটার। ইট উইল কিল আ স্পেসিফিক স্পিসিস ওভার দ্য ইয়ার্স, এন্ড আস্তে আস্তে দেখবা স্পিসিস এক্সটিংক্ট হয়ে গেছে। তো ওরা কি করে, পানি মিলিয়নস অফ টন লিটার, যেটা কি হয়, জাহাজ ভর্তি থাকে না, আটলান্টিক থেকে নর্থে যাওয়ার আগে বা এক সি থেকে এক সি যাওয়ার আগে পুরা জাহাজ খালি করে। আর তুমি কল্পনা করতে পারবে না কি পরিমাণ পানি একবার ড্রেন আউট করা লাগে, এরপর আবার ড্রেন আউট করা, ঠিক আছে। ফিশিং এর জন্য না, এটা ফর সেফটি, নাহলে তোমারে মানে অ্যালাউডই হবে না। If your ship travels from Bangladesh and you take this water in your ship and you travel to other country, অন্য কান্ট্রি তোমাকে ব্যান করে দিবে, তুমি আর কোনোদিন এখানে ঢুকতে পারবে না। Because ওখানকার পানি এসে তুমি এখানে রিলিজ করতে হবে, মানে কি বহু টাকা খরচ হয়, কিন্তু জাহাজের পানি তোমার একবার ভিতরে ঢুকবে, এরপর তোমাকে পুশ করে বের করতে হবে মেশিন দিয়ে, সো দ্যাট মাছের প্রবলেম না হয়। ওরা আগে এটা মানুষ বুঝতো না, মানুষ কি করতো, যেখানকার পানি ইচ্ছে সেখানে যেখানে সেখানে ফেলতো। পরে দেখে কি একটা সার্টেন অর্গানিজম খালি মরতেছে, খালি মরতে মরতে, দেন পিপল রিয়েলাইজ যে এক সি থেকে আরেক সি যাওয়ার সময় তুমি পানি নিয়ে যেতে পারবা না। দে আর দিস সেন্সিটিভ, ঠিক আছে, প্রচন্ড সেন্সিটিভ হয়, যার জন্য এইসব আমাদের মেনটেন করা লাগে। ওয়াটার কোয়ালিটি মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনবিলিভেবল what they do. The motor requires extreme amount of power and lot of fuel, শুধু মাছের সেফটির জন্য। মাছও না, ধরো সাম কাইন্ড অফ অ্যান অ্যালগ, ঠিক আছে, বা ধরো সাম কাইন্ড অফ ব্যাকটেরিয়া, এটা মারা যাবে, যার জন্য তোমার এসব সব কোটি কোটি টাকা খরচ করার লাগবে। হ্যাঁ, বাট ইটস ভেরি গুড। তুমি ওই ভিডিও দেখতে বুঝতে পারবে, ওরা এক্সপ্লেন করে, এই লোকটা বাঙালি, আমি প্রথমে বলছি বাঙালি মানুষ এত সুন্দর ভিডিও করতে পারে, ঠিক আছে, খুব সুন্দর হাই কোয়ালিটি ভিডিও, আর পুরো এক্সপ্লেইন করে যে কেন এগুলো করতেছে। আমি কিন্তু এগুলো ওর ভিডিও দেখে শিখছি, ঠিক আছে, খুব সুন্দর ভিডিও। আমি পাইলে তোমাদের গ্রুপে পোস্ট দিব না, দেখো। এন্ড হি ইজ লিটারালি, মানে কি ইমপ্রেসিভ দিস গাই, দ্যাট মানে বাংলাদেশি একটা নেভি ক্যাপ্টেন যে এত ইমপ্রেসিভ হইতে পারে, এত সুন্দর করে ভিডিও বানায়, ঠিক আছে, বিউটিফুল। এন্ড হি এক্সপ্লেইনস এভরিথিং, কেন এখান থেকে পানি ফেলতেছে, কেন ওই সিতে ঢুকার আগে শিপের ইয়া চেঞ্জ করা লাগবে, সবকিছু বলে। ভালো আছে। আচ্ছা, দেখেন, সো আমাদের ওয়াটার কোয়ালিটি মেনটেন করার জন্য ফাইনালি আমরা মেজারিং দ্য ফ্লো অফ লিকুইড অ্যান্ড কোয়ালিটি, এগুলোর জন্য আমরা ইউজ করি। নাও লাস্টলি আমি আরেকবার লিখি, রেডিয়েশনের ইউসেজ আমরা যদি শর্টকাট করি গাইজ, খেয়াল করেন তো একটু, প্রথমে কি ইউজ করছিলাম জানি, ট্রেসার, তারপর হইতেছে ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, তারপরে আরেকটা কি আছে, স্টেরালাইজিং, আর কি বলেন, তারপর হইতেছে চেকিং লাগেজ কন্টেন্টস, লাগেজ কন্টেন্টস, আর জানি কি, তারপর হচ্ছে ওয়াটার কোয়ালিটি এন্ড এভরিথিং। এইগুলা একটু সব ডিটেল করা লাগবে না, জাস্ট নামগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে, এক্সামে দুই একটা ইউসেজ আসবে। আচ্ছা, আরেকটা ইউসেজ এখন লাস্ট, লেটস জাস্ট টক অ্যাবাউট দিস, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ডিটেইল করব। হাউএভার, এটা কেন আলাদা করে বলতেছি, বিকজ দিস ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ আ প্রসেস, রেডিও কার্বন ডেটিং। আচ্ছা, হ্যাঁ, কার্বন ডেটিং বা রেডিও কার্বন ডেটিং যেটা আমরা বলি, ঠিক আছে, এটা কার্বন দিয়ে আমরা অবজেক্টস এর ডেট বা এজ বের করতে পারি। নাও আন্ডারস্ট্যান্ড হাউ ডাজ দিস ওয়ান স্টার্ট। সবাই প্লিজ খুব কেয়ারফুলি শুনেন, ঠিক আছে, আমাদের টাইম কম, ইনশাআল্লাহ একবারে বুঝবো। খেয়াল করেন, এখানে কার্বন 12 আছে, ঠিক আছে, কার্বন 12। বলেন আকাশের মধ্যে এগুলা কি অ্যাটমস, কার্বন 12। এটা কি অ্যাটম, এটা
এটা কার্বন 14। এখন কার্বন 14টা আসছে কই থেকে? সবাই একটু খেয়াল করেন কি বলতেছি। লিসেন টু দিস, বিকজ আমি পরে আর বলবো না, এটা আমাদের তো দরকার নেই জিনিসটা। হ্যাঁ, সো নেক্সট টাইম আর আমরা এটা নিয়ে কথা বলবো না, একবারই খেয়াল করেন শুনে। কার্বন 14 আসলো কই থেকে মাঝখানে আকাশের মধ্যে? দিস কেম ফ্রম দ্য লাইটনিংস। লাইটনিংস যখন হয় এটা কি করে? এটা স্ট্রাকচারকে, কার্বন 12 এর স্ট্রাকচারকে লাইটনিং এর কারণে চেঞ্জ হয়ে ইট টার্নস ইটসেলফ ইনটু কার্বন 14। বুঝতেছি? স্বপ্নিল বুঝতেছেন? তার মানে নর্মালি আমাদের ছিল কি কার্বন 12, লাইটনিং এর কারণে কি কি হয়েছে? কার্বন 14 হয়েছে। আচ্ছা, এই যে কার্বন, খেয়াল করে দেখেন নেক্সট প্রসেস, ওরা কি করবে? আস্তে আস্তে কার্বন আর অক্সিজেন একসাথে হয়ে কি ফর্ম করছে? কার্বন ডাইঅক্সাইড। ওকে, এটা কি ইনারা? ইনারা এটা বলো তো কি? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এটা কি? ইনারা বলবে আবারও, ঠিক আছে? এটা কি ইনারা? কার্বন ডাইঅক্সাইড, রাইট? ঠিক আছে, ইনারা ইজ ভেরি শার্প, সব কোশ্চেন অ্যান্সার করতে পারে। এখন বলতেছে দিস কার্বন ডাইঅক্সাইড was formed with the carbon 14. That is where the problem starts. Problem না আসলে আমাদের এলবি পাইছে। ওকে, প্রথমে ছিল কার্বন 12, লাইটনিং আইসা বানাই দিছে কি কার্বন 14। সো কার্বন ডাই অক্সাইড যখন হইছে সবগুলা নরমাল হইছে, কিন্তু ওই যে কার্বন 14 ও কিসের মধ্যে চলে গেছে? কার্বন ডাই অক্সাইডের ভিতরে চলে গেছে। এই কার্বন ডাই অক্সাইড আকাশে থাকলে কারোর কোনো প্রবলেমও নাই, কারোর কিছু আসেও যায় না, ঠিক আছে? কিন্তু এই কার্বন ডাই অক্সাইড চলে আসবে কোথায়? খেয়াল করেন, এটা কে নিবে? ট্রিজ উইল টেক দ্য কার্বন ডাই অক্সাইড। তার মানে বলেন গাছ কোনটা নিছে? নর্মাল কার্বন ডাই অক্সাইড নিছে, আর কারটা নিছে কার্বন 14 শুদ্ধ কার মধ্যে চলে গেছে? এখন গাছের মধ্যে চলে গেছে। গাছের থেকে এটা কার্বন 14 ইজ রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে? কার্বন 14 ইজ পয়জনাস, না রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে? সো এক্সট্রিম অ্যামাউন্টটা হইলে হার্মফুল, হালকা পাতলা থাকলে কোনো প্রবলেম নেই। এখন গাছের থেকে কার কাছে গেছে? ধরলাম ইনসেক্টস এর কাছে গেছে, ঠিক আছে? ইনসেক্টস থেকে কার কাছে গেছে? ধরলাম বার্ডস এর কাছে গেছে, ঠিক আছে? এন্ড বার্ডস এর থেকে আবার এখানে কার কাছে ছিল? আরো কিছু একটা গ্রাসের মধ্যেও তো গেছে। গ্রাসের থেকে গেছে কার কাছে? কাউস। কাউসের থেকে কার কাছে গেছে? টাইগার্স এর ক্ষেত্রে কাউসের থেকে কার কাছে গেছে? হিউম্যানস। এই হইতেছে হিউম্যানস এর বডিতে আরো কই থেকে আসছে বলেন তো? মানুষ তো ডিরেক্টলি গাছও খায়, ফ্রুটস খাই, ওখান থেকে গেছে। কিছু আসছে কই থেকে? প্ল্যান্টস থেকে। কিছু আসছে, আমরা তো পাখিও খেয়ে ফেলি, তাহলে পাখি থেকে কিছু আসছে, ঠিক আছে? এই যে এই ঘাস আর অ্যালজি আর যা আছে এগুলো আবার খাইছিল কে? মাছ। কিন্তু মাছরে আবার খাইছে কে? আবার মানুষ। মানুষ সবকিছু খাওয়ার পরে, ঠিক আছে, the person with all the strength becomes radioactive, ঠিক আছে? হ্যাঁ, এটা মিউটেটেড হয়ে গেছে, এক্সম্যান। এখন এই যে রেডিও অ্যাক্টিভ আমরা হয়ে গেছি, আমাদের প্রবলেম কি হয়? উই keep on releasing a little bit of carbon 14 all the time. Now you might want to ask যে কার্বন 14 যদি এতই রিলিজ করি তাহলে আমাদের বডি থেকে কার্বন 14 শেষ হয়ে যায় না? শেষ হবে না, বিকজ ইউ নেভার স্টপ হ্যাভিং দ্য ফুড অ্যান্ড ইউ নেভার স্টপ রেডিয়েটিং। বুঝি স্যার এই পর্যন্ত আপনারা? ঠিক আছে, আচ্ছা তাইলে আমাদের বডিতে খাবার থেকে কি আসতেছে? কার্বন। আরে, খাবার থেকে ফুড আসতেছে, ঠিক আছে, ফুড থেকে গরু আসতেছে, ঠিক আছে, উল্টা পাল্টা যা তা। খাবার থেকে কার্বন 14 আসতেছে, আর বডি থেকে রিলিজ করতেছি কি আমরা? কার্বন 14। নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইভেন দ্য টাইগার্স আর রেডিও অ্যাক্টিভ, বিকজ ওদের বডিতেও কি ছিল? কার্বন 14 গেছে হালকা পাতলা, বুঝেন? এখন তুমি বলতে পারো তাইলে আমাদের এখন প্রসেসটা কেমন হবে? উই, as in like we বলতে us and every single person and every single animal is slightly radioactive, বিকজ আমাদের বডির ভিতরে হালকা পাতলা কার্বন 14 গেছে। কোনো না কোনো খাবার তুমি খাইছো যেটার মধ্যে থেকে কার্বন 14 তো আমাদের সারাদিন যাইতেছে। এই কার্বন 14 আমরা রেডিয়েট করি, কিন্তু আমাদের বডি থেকে কার্বন 14 তাহলে হিসাবে কি আস্তে আস্তে কমে যাওয়ার কথা না? কিন্তু কার্বন 14 জীবনও কমবে না, কারণ তুমি কোনদিন খাওয়া বন্ধও করতে পারবে না। as long as you are living you need to keep on having food and you will keep on radiating. Now let's just say every person in general আমরা ধরে নিলাম is radioactive, which is true, and আমরা ধরে নিলাম ওদের রেডিয়েশনের রেট কত?
1000, এর থেকে বাড়েও না, এর থেকে কমেও না। কারণ কি, ওরা রেডিয়েট করতেছে, তার সাথে কি করতেছে আবার, ফুড কনজিউম করতেছে, রাইট? এখন রেডিয়েশন এটা